সবাইকে ছেড়ে এবার দিল্লিতে চলে যাচ্ছে মিঠি। কান্নায় ভেঙে পড়ে নতুনকে জড়িয়ে ধরে ফেলে, এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে প্রসন ফোন করে আবিরের মাকে, অর্থাৎ রশ্মির সে বান্ধবীকে ফোন করে। প্রসন তখন ফোন করে বলে, আপনি কি আবিরের মা বলছেন? আবিরের মা তখন বলে, হ্যাঁ আমি আবিরের মা বলছি। প্রসন তখন বলে, আমি রশ্মির হাজব্যান্ড, নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছেন। তখনই আবিরের মা বলে, হ্যাঁ চিনব না কেন, চিনেছি, বলুন কি খবর আপনার? প্রসন তখন বলে, দেখুন আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল আর কি। রশ্মি কি আপনার ওইখানে গিয়েছে নাকি? তখনই আবার আবিরের মা বলে, না ও তো আমাদের এখানে আসেনি। প্রসন তখন বলে, ও আপনার এখানে আসেনি? আবিরের মা বলে, কেন কি হয়েছে? বাড়ি থেকে রাগ করে কি চলে গিয়েছে নাকি? এত রাত করে কোথায় যাবে? প্রসন তখন বলে, দেখুন এই বিষয়টা এখন আমি আপাতত কিছু বলতে পারছি না। আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল, আর তার থেকে সে রাগ করে চলে গিয়েছে। এখন কোথায় গেছে আমি ঠিক বুঝতে পারছি না। এখন আপনার বাড়িতে তো যেতেও পারে, সেজন্য আপনাকে ফোন করলাম। তখনই আবিরের মা বলে, না আমার বাড়িতে আসেনি, তবে একটা কথা, যদি রশ্মির কোনো খোঁজ পান অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আর আপনি কেমন মানুষ, কেন শুধু শুধু ঝগড়া করেন রাতের বেলা? এখন কই যাবে না যাবে কোনো ঠিক ঠিকানা নাই। তখনই আবার প্রসন বলে, দেখুন এই বিষয়ে আমি আপনাকে কোনো কিছু জানাতে চাচ্ছি না এখন আপাতত। আমাকে আরও অনেক জায়গায় ফোন করতে হবে। আমি যদি রশ্মির কোনো খোঁজ পাই অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেব। আপনাকে সেই বিষয়ে আমি নিশ্চিত করছি। আমি এখন রাখছি, পরে আপনাকে সবটাই বুঝিয়ে বলবো। এখন আপাতত আমি কিছু বলতে পারছি না। তখনই আবিরের মা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা এখন আমি কিন্তু অপেক্ষায় থাকবো। যদি কোনো খোঁজ পান অবশ্যই কিন্তু সবার আগে আমাকে জানাতে হবে। প্রসন বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে আবার অনেক জায়গায় ফোন করতে হবে, এখন আপাতত রাখি। এই বলেই তখন আবিরের মায়ের সঙ্গে কথা বলা শেষ করে ফোনটা রেখে দেয়। এদিকে তখনই প্রসনের মা বলে, কী রে কী হয়েছে, কোনো খোঁজখবর কি পেলি নাকি? কি? তখন আবার প্রসন বলে, না মা এখনও কোনো খোঁজখবর পাচ্ছি না। আমি আরেক জায়গায় ফোন করেছি, সেখানেও কোনো খোঁজ মিলছে না। এখন আমি কোথায় খুঁজবো আমি কিছুই বুঝতে পারছি না। আমার ভয়ে না হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। তখনই আবার প্রসন্নের মা বলে, তুই চিন্তা করিস না, ঠিকই চলে আসবে। প্রসন তখন আবারও কমলিনীর বাড়িতে ফোন করার চেষ্টা করে। নতুন কমলিনীকে তখন বলে, আমার মনে হয় ওদের বাড়িতে একটু যাওয়া দরকার। প্রসন একা রয়েছে। তখন আবার মিঠি বলে, কেন কেন তোমরা ওইখানে যাবে? ওইখানে যাওয়ার কি দরকার? ভুলটা কি আমাদের ছিল নাকি? ও রাগ করে চলে গিয়েছে, ওর ব্যক্তিগত ব্যাপার। তখনই নতুন বলে, না সেটা ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে, কিন্তু তোমার মামারও তো একলা মানুষ, একা একা কী করবে না করবে সবটাই তো সামলাচ্ছে। এখন তার মনের অবস্থাটা ভালো না। এখন হলো তার স্ত্রীকে খুঁজে বের করা, রশ্মিকে খুঁজে বের করা, এটাই তো একমাত্র দায়িত্ব। পরে যা হওয়ার হবে, এখন আপাতত তার পাশে দাঁড়ানো একটু দরকার। তখন এবার মিঠি বলে, এত রাত করে কোথাও যেতে হবে না। ভুলটা কি আমরা করেছি নাকি? ভুলটা তো মামিই করেছে। মামি তো নানাভাবে আমাকে অপমান করেছিল, অপদস্থ করেছিল, এবং সে নিজে থেকেই চলে গিয়েছে। দেখবে ঠিকই ফিরে আসবে রাগ ভেঙে গেলে। সেটা কি তোমাদের চোখে পড়ছে না? এদিকে বারবার প্রসন ফোন করতে থাকে কমলিনী নতুনকে। কিছুক্ষণ পরই তখন ফোনটা বেজে ওঠে, আর তখনই নতুন বলে, এই তো প্রসন আবার ফোন করেছে। নতুন কমলিনীর হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়, আর তখনই নতুন বলে, কি ব্যাপার প্রসন, কোনো খোঁজখবর কি পেলে নাকি? প্রসন তখন বলে, না নতুন দা, তেমন কোনো খোঁজই পেলাম না। আবিরের মায়ের কাছে ফোন করেছিলাম, ওইখানেও নাকি রশ্মি যায়নি। এখন কোথায় গিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। নতুন তখন বলে, কি বলছো কি? ওই বাড়িতে গেল না, তাহলে গেলটা কোথায়? প্রসন তখন বলে, আমার মাথা কাজ করছে না নতুন দা, আমি কী করবো বুঝতে পারছি না, আমার ঘুম নেই চোখের মধ্যে। নতুন তখন বলে, আমি কি একবার আসবো নাকি তোমার ওইখানে? তখনই প্রসন বলে, না তোমরা কেন আবার আসতে যাবে, আমি দেখছি না কি করা যায়। নতুন তখন বলে, না মানে আসার জন্য বলেছিলাম, তুমি একা তো সবটা সামলাতে পারবে তো? একটু জিডি করতে হবে, থানায় একটু গিয়ে খোঁজ খবর লাগাও, তা না হলে তো কিছু করা যাবে না। আর একদম চিন্তা করবে না, রশ্মি বৌদি ঠিকই ফিরে আসবে। রশ্মি বৌদি আর কোথায় কোথায় যেতে পারে সেই জায়গাগুলো একটু খোঁজ করার চেষ্টা করা হতে পারে। প্রসন বারবার নতুনকে তখন বলে, কেন জানি মনে হচ্ছে অনেক বড় ভুল করে ফেলেছি, ওকে ওইভাবে অপমান না করলেও হতো। নতুন তখন বলে, ওকে অপমান কে করেছে? ও তো আমাদের বাড়ির সকলকে অপমান করেছে, আর একটু হলেই তো মিঠির জীবনটাই শেষ হয়ে যেত, তার কি হতো? আমরা তো কেউ অপমান করিনি। এনিওয়ে এইসব কথা এখন আমি আর বলতে চাই না, এসব কথা আমি উচ্চারণ করতে চাই না। এখন আপাতত রশ্মি বৌদিকে খুঁজে বের করা দরকার। এদিকে কমলিনীর মা তখন বলে, আমার কেন জানি হাত পা কাঁপছে রে, কোথায় খুঁজবে এখন এত রাতে? তখন এবার প্রসন বলে, দাঁড়াও আমি দেখছি কি করা যায়। তখনই আবার প্রসন বলে ওঠে, নতুনদা তোমাকে আসতে হবে না, আমি এই দিকটা সামলে নিতে পারবো, আমি তো লোকাল থানায় যেতে পারবো, আর আমি লোকাল থানা চিনি, তোমাকে শুধু শুধু কষ্ট করে এত রাতে আবার আসতে হবে না। আচ্ছা যাই হোক, তুমি একটু খোঁজখবর লাগাও, আমি একটু খোঁজখবর নিচ্ছি, দেখি কোথাও খুঁজে পাই কিনা। যদি তুমি খোঁজ পাও অবশ্যই আমাকে কিন্তু জানাবে। এই বলেই তখন ফোনটা রেখে দেয়। এদিকে মিঠি তখন বলে ওঠে, আচ্ছা একবার তাহলে অনন্যা আন্টির কাছে ফোন করলে জানলে হতো না? কেননা অনন্যা
অনন্যা আন্টির কাছেও কিন্তু যেতে পারে। নতুন তখন বলে বৌদির কাছে যাবে? না, এটা তো হতে পারে না। কমলিনী তখন বলে হ্যাঁ, আমার বৌদি তো তোমার বৌদির সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে। আমার কেন জানি মনে হচ্ছে রশ্মি বৌদি আসলে ওইখানে যেতে পারে। তুমি একবার কাজ করো না, তুমি একটা ফোন করো না, ফোন করে দেখো আসলে কি আছে কিনা। এদিকে তখন এবার মিঠি বলে আমার কেন জানি মনে হচ্ছে ওইখানেই আছে। নতুন তখন বলে কিন্তু আমার মনে হচ্ছে না সেখানে যে থাকবে। এখন আমি কাকে ফোন করব? এত রাতে কি আমার ফোন রিসিভ করবে? আর ফোন রিসিভ করলেও তো উল্টাপাল্টা এখন কথা বলবে, তার ফোন দিয়ে খোঁজ খবর নেই না। তার মধ্যে এখন তো আর দাদাকে ফোন করতে পারবো না। দাদাকে ফোন করলে হয়তো বা কিছু একটা জানতে পারতাম। দাদা তো আর বাড়িতে নেই। এখন আমাকে অনন্যা বৌদিকেই ফোন করে সবটাই জানতে হবে। যাই হোক, এখন বিপদ যেহেতু এসেই পড়েছে, অন্তত ফোন করে তো জানতেই হবে। তখন আবার কমলিনী বলে এত কিছু না ভেবে এখন আপাতত ফোনটা করলেই তো হয়ে যায়। এখন আমি তো ফোন করতে পারবো না, কেননা অনন্যা বৌদি কিন্তু আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক নেই তার। সে কিন্তু রেগে যাবে আমি ফোন করলে। নতুন তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, তোমাকে এই বিষয় নিয়ে ঘাবড়াতে হবে না। আমি একবার ফোন করে দেখি, কিচ্ছু আর তার করার নেই, এখন এটাই আমাকে করতে হবে। এই বলেই তখন ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়ে তখন অনন্যাকে বারবার ফোন করতে থাকে নতুন। অনন্যাকে অনেকবার ফোন করার পরও ফোনটা রিসিভ করছে না। তখন এবার মিঠি বলে ওঠে থাক না, এতবার ফোন দেওয়ার কী দরকার, ফোনটা যেহেতু রিসিভই করছে না। হঠাৎ করে দেখা যাবে যে ঘুমের ঘর থেকে এসে তখনই আবার অনন্যা ফোনটা রিসিভ করে। আর তখনই অনন্যা ফোনটা রিসিভ করার পর তখনই নতুন বলে ওঠে আই এম এক্সট্রিমলি সরি অনন্যা বৌদি, দেখো তোমাকে এত রাতে আমি বিরক্ত করছি, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমাকে না এই ফোনটা করতেই হলো। তখনই আবার অনন্যা বলে ফোনটা কেন করেছো? আমার খোঁজখবর নেওয়ার জন্য ফোন করেছো নাকি কোনো কারণ আছে? দেখো যদি সেই কারণটা থেকেও থাকে বলতে পারো। আর তখনই নতুন বলে এত কথা না আমি বলতে পারবো না, তোমার কাছে ফোন করেছি একটা ইনফরমেশনের জন্য, সেই ইনফরমেশনটা আমাকে দিবে একটু? অনন্যা তখন বলে হ্যাঁ, কোনো কাজ ছাড়া তো তুমি আমাকে আর ফোন করবে না। তখনই নতুন বলে দেখো আমি কিন্তু চাইলে দাদাকে ফোন করতে পারতাম, বাড়িতে নেই তো, তুমি একা, আর সেই জন্য আমি তোমাকে এই ফোনটা করেছি। তখনই অনন্যা বলে হ্যাঁ, ফোনটা করেছো যেহেতু বলেই ফেলো। তখনই নতুন বলে আচ্ছা যেই জন্য ফোনটা করেছি তোমার কাছে কি এখন ওই যে প্রশ্নের বউ কি গিয়েছে নাকি, মানে রশ্মি? তখনই অনন্যা বলে হঠাৎ এই প্রশ্ন করছো কেন? নতুন তখন বলে আরে যেটা বলছি সেটা উত্তর দাও না, উত্তর দিয়ে দিলেই তো হয়, তুমি এত কথা কেন ঘোরাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। আসলে একটা না ভুল বুঝাবুঝি হয়েছে, আর সেই কারণে না ও আসলে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে। ও নিজের বাড়িতেও যায়নি, শ্বশুর বাড়িতেও যায়নি, কোথাও যায়নি, খোঁজাখুঁজি করা হয়েছে। এখন আমার মনে হলো তোমার কাছে যেতে পারে, সেজন্য আমি তোমাকে ফোনটা করলাম। অনন্যা তখন বলে হ্যাঁ, রশ্মি আমার কাছে এসেছে, ও অলরেডি ঘুমিয়ে পড়েছে। তখন একটু স্বস্তি পায় কমলিনী, নতুন, সকলেই। তখনই আবার অনন্যা বলে দেখো তোমরা যেভাবে ওকে অপমান করেছো সবটাই আমি শুনেছি। একটা মানুষকে কতটা অপমান করলে সে এরকম একটা কাজ করতে পারে সেটা আমি বুঝতে পেরে গিয়েছি। ও তো আমাকে সবটাই খুলে বলেছে। এতগুলো মানুষের সামনে কি করে পারলে তোমরা ওকে এইভাবে অপমান করতে? দেখো আমি তো আর তোমাকে কিছু বলতে পারবো না, তুমি আমাদের বাড়িতে আসো না, যাবেও না। তখনই আবার নতুন বলে দেখো তুমি কিন্তু এক পক্ষ বিবেচনা করে কথাগুলো বলছো, আমাদেরও কিন্তু নিজস্ব মতামত থাকতে পারে। ও পার্সোনালভাবে কথাগুলো বলেছে, তুমি সেগুলোকে বিশ্বাস করে নিয়েছো, তাতে আমার কিছু যায় আসে না। আমাদেরও কিন্তু কথা থাকতে পারে, আমি সেগুলো এখন বলতে চাই না। তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে খবরটা দিয়েছো, এতেই হয়েছে। এই বলে তখন ফোনটা রেখে দেয়। নতুন তখন বলে ওইখানেই আছে, রশ্মি আসলে ওইখানেই আছে। একথা শোনার পর তখন এবারে মিঠি বলে আমি বলেছিলাম না, আমি বলেছিলাম ওই বাড়িতেই থাকবে। এদিকে তখনই কমলিনী বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একবার দাদাকে ফোন করে জানিয়ে দিই। ওরা আবার টেনশন করছে। কমলিনী ফোন করে আর তখনই প্রশ্ন বলে কিরে খোঁজ পেয়েছিস? তখনই কমলিনী বলে হ্যাঁ, খোঁজ পেয়েছি, ওই অনন্যাদির বাড়িতেই গিয়েছে। তোমরা কেউ শুধু শুধু আর টেনশন করো না, তোমরা একবার কাজ করো, কালকে সকালবেলা গিয়ে ওকে ক্ষমা টমা চেয়ে বাড়িতে নিয়ে এসো। আর একটা কথা, বাড়িতে ফিরলে আমাকে একটা ফোন করে দিও, আমি না হয় নিজে ক্ষমা চেয়ে নিব, সরি বলে দেবো। এছাড়া আর বাড়াবাড়ি করতে হবে না। এদিকে এই কথা শোনার পর প্রশান্ত ভীষণ রকম খুশি হয়ে যায়। এতক্ষণ পর হলেও একটা খোঁজ খবর পাওয়া গিয়েছে। প্রশান্ত তখন বলে অবশ্যই আমি কালকে সকালেই যাব, আমি কালকে সকালেই গিয়ে আমি রশ্মিকে ফিরিয়ে আনবো। আসলে রশ্মির জন্য না আমার মনটা ছটফট করছিল। ওভাবে আসলে না ওকে অপমান করা একদম ঠিক হয়নি। ওর কাছে ক্ষমা টমা চেয়ে আমি কালকে অবশ্যই নিয়ে আসবো। আমি ফোনটা রাখছি, হ্যাঁ। এই বলে তখন ফোনটা রেখে দেয়। আর তখনই প্রসন্নের মা বলে ওঠে আরে খোঁজখবর পেয়েছিস? প্রসন্ন তখন বলে মা খোঁজখবর পেয়েছি, তুমি ঘুমিয়ে পড়ো, বাবার শরীরটা তো ভালো নেই, তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমরা খোঁজখবর নিয়ে নিয়েছি। অনন্যা বৌদির বাড়িতে গিয়েছে রশ্মিকে আমরা কালকে সকালেই নিয়ে আসবো। তখনই আবার প্রসন্নের মা বলে ওঠে কি মেয়েটা যে কি করতে পারে না, নাটক না আমার আর সহ্য হচ্ছে না। নিজে দোষ করেছে, আবার নিজে বাড়ি থেকে চলে গিয়েছে, আমাদেরকে শুধু শুধু হয়রানির মধ্যে রেখেছে। এ বলেই তখন কমলিনীর মা সেখান থেকে চলে যায়। আর তখনই কমলিনী, নতুন, মিঠি তারা সকলেই
কথা বলতে থাকে। এদিকে কমলিনী যে বলেছে ক্ষমা চাইবে, মিঠি তখন বলে, মা তুমি এই কথাটা কেন বললে? তুমি কেন বললে? তুমি মামির কাছে কেন ক্ষমা চাইবে আমাকে সেটা বলো তো। কী এমন ভুল করেছো? আমার জীবনটা যে শেষ করতে চেয়েছিল তার কি হবে? তখন আবার কমলিনী বলে, দেখ ক্ষমা চাইলে তেমন কিছুই হবে না, তেমন কিছুই আমার যায় আসবে না। দেখ সবাই তো সব রকম হয় না, আমাদের পরিবারটার কথাই চিন্তা কর, প্রত্যেকটা মানুষ কি এক নাকি? এক একজন এক এক রকম। মিঠি তখন বলে, আরেকটা কথা বলছি, তোমার বড় বৌমাকে কিন্তু কোনোভাবেই বিশ্বাস করো না। উপরে উপরে যতই ভালো দেখাচ্ছে, সে যদি জানতে পারে আমার এই বিষয়টা, সে কিন্তু আমার শ্বশুর বাড়িতে গিয়ে তুরতুর করে গিয়ে এই কথাটা বলে দিবে। তাই তোমাকে একটু সতর্ক হতে হবে। যেখানে খুশি সেখানে তুমি সরি বলবে না, কোনো অন্যায় ছাড়া তুমি মাথা একদমই নিচু করবে না। এই বলি তখন সকলেই ঘরের মধ্যে চলে যায়। এদিকে কমলিনী কাপড় চোপড় গুছাচ্ছিল, তখন সেখানে নতুন চলে আসে। নতুন এসে বলে, আমার কিছু কথা আছে, সকলের সামনে কথাগুলো বলতে চাই, স্পেশালি মিঠির সঙ্গে এই কথাটা নিয়ে আলোচনা করতে হবে। আমি ইতিমধ্যে মিঠিকে যে দিল্লি পাঠাবো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তখন এবার কমলিনী বলে, কী সিদ্ধান্ত নিয়েছো? নতুন তখন বলে, একবার মিঠিকে ডাকো, তার সামনে এই কথাগুলো বলবো। কমলিনী তখন মিঠিকে ডাকাডাকি শুরু করে দেয়, আর মিঠি তখন সে ডাকে সাড়া দিয়ে ঘরের মধ্যে চলে আসে। তখনই মিঠি বলে ওঠে, কী ব্যাপার নতুন কাকু, হঠাৎ করে আমাকে ডাকলে যে? নতুন তখন বলে, দেখ তোকে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি দিল্লি পাঠাবো একটা কোর্সের নাম করে, আমি অলরেডি আমার বন্ধুর সঙ্গে কথা বলে নিয়েছি, তুই কোথায় থাকবি না থাকবি সবটাই। তখনই মিঠি বলে, আমার কেন জানি এখনও ভয় করছে, এখন আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। নতুন তখন বলে, শোন, যে যাই বলুক না কেন, তুই যে একটা কোর্স করতে যাচ্ছিস দিল্লিতে, তুই সকলকে বলবি তুই চান্স পেয়ে গিয়েছিস, এতেই হয়ে যাবে। মিঠি তখন বলে, এটা তো মুখের কথা বললে হবে না, কৃষাণু কিন্তু আমার থেকে জানতে চাইবে, কৃষাণু অনলাইন দেখবে। তখনই আবার নতুন বলে, আরে অনলাইন দেখলে কী এমন হয়ে যাবে, কিছুই হবে না। আরেকটা কথা, তুই তো হায়ার স্টাডি করার জন্য বিদেশে যাচ্ছিলি, তাই না? আর সেই স্টাডিটা তুই ওইখানে থেকেই করতে পারবি, একটা ইউনিভার্সিটি থেকে, আমার কথা হয়ে গিয়েছে। মিঠি তখন বলে, নতুন কাকু তুমি আমার জন্য এত কিছু করছো, আমার না কেমন জানি তবু ভয় করছে। তখনই নতুন বলে, আমার ওপর তো অন্তত ভরসা রাখ, ভরসা না রাখলে কেমন করে হবে? এদিকে কমলিনী কান্নায় ভেঙে পড়ে, আমার মেয়েটাকে বুঝে এত তাড়াতাড়ি পাঠাতে হবে। নতুন তখন বলে, একা তো আর পাঠাবো না, তোমাকেও সঙ্গে যেতে হবে, তুমি যাবে না? তখন এবার কমলিনী বলে, আমি এবার সঙ্গে যাব? আমি যদি সঙ্গে যাই তোমাদের দেখাশোনা কে করবে? তোমাদেরও তো দেখাশোনা করার মতো একটা মানুষ দরকার। আমি যেতে পারবো না, আমি তোমাদেরকে ফেলে কি করে যাব বলো? ও তো চলে যেত বিদেশ, বিদেশে গেলে কি ওর সঙ্গে যেতে পারতাম? তখনই নতুন বলে, বিদেশ আর এখানের মধ্যে অনেক তফাৎ, তুমি কেন বুঝতে পারছো না? মেয়েটার সিচুয়েশন একটু এখন ভালো না, তার মধ্যে তুমি যদি ওর পাশে না থাকো তাহলে কে পাশে থাকবে? তখনই কমলিনী বলে, আমারও কেমন জানি একটু খটকা লাগছে, আমার ভয় লাগছে জানো তো, এই সব কিছু ফেলে আমি কি করব না করব, আমার মেয়েটার জীবনটা বুঝে এভাবেই শেষ হয়ে যাবে। এদিকে তখনই এবার মিঠি বলে, আমারও ভয় করছে জানো তো, কৃষাণু কেন জানি মনে করছে তার কাছ থেকে আমরা অনেক কিছু লুকানোর চেষ্টা করছি। কৃষাণুর বাবা মায়ের কথাগুলো আমার বারবার মনে হচ্ছে, তারা আমাকে বলেছিল সব সময় যেন সত্যি বলি, কোনো কিছুই যেন গোপন না করি, কিন্তু এর থেকে বড় বড় মিথ্যা কথা আর কী হতে পারে? নতুন কাকু আমার জন্য তোমাকে অনেক মিথ্যা কথা বলতে হচ্ছে, যে মানুষটা মাথা উঁচু করে বেঁচেছিল, সে মানুষটা আমার জন্য মাথাটা নিচু করে বাঁচতে চলেছে। তখনই নতুন বলে, এভাবে কেন বলছিস? তুই তো আমার মেয়ের মতো, দেখ আমি তোকে জন্ম দেইনি ঠিকই, কিন্তু অবশ্যই আমি তোকে মেয়ে হিসাবে গ্রহণ করে নিয়েছি। এদিকে কমলিনী তখন বলে, তাহলে তোমার খাবার দাবারে কি হবে? নতুন তখন বলে, কুর্চিকে না হয় কিছুদিনের জন্য এখানে নিয়ে আসবো, তাতেই তো হয়ে যাবে, আমি তো বাড়িতে থাকবো না, বাড়িতে ছোটো মাসি বড় মাসিরা রয়েছে, তাদেরকে তো একটু দেখাশোনা করতে হবে, কিছু দিনেরই তো ব্যাপার, তারপর তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখ মিঠিমা, এসব কিছু তোদের জন্যই তো করছি, এছাড়া আর কোনো উপায় নেই। মিঠি তখন বলে, আমার জন্য তোমাকে কতটা কষ্ট করতে হচ্ছে। তখনই নতুন বলে, এটা তো কিছুই না। তখন বলে, সব কিছু ঠিকঠাক হবে তো নতুন কাকু, সব কিছু আগের মতো হবে তো? নতুন তখন বলে, আমার ওপর কি তোর ভরসা নেই নাকি? আমার ওপর ভরসা রাখ, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো তোর সন্তানের জন্য যেন তোরা কাছাকাছি থাকতে পারিস, সেজন্য আমি এই কাজটা করেছি। এদিকে মিঠি তখন বলে, আমার কেন জানি মনে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যাবে, আমি আমার সন্তানের মুখ থেকে মা ডাকটা অন্তত শুনতে পারবো না। নতুন তখন বলে, এভাবে চিন্তা করিস না, আমরা তোর পাশেই আছি, হয়তোবা তুই মা ডাক শুনতে পারবি না, মা ছাড়াও তো অনেক ডাকডাকি হয়, মম মাম্মি, সেখান থেকে আমি কিছু একটা শিখিয়ে নিব তোর সন্তানকে, তাহলেই তো হয়ে যাবে। মিঠি তখন বলে, আমি জানি না আমি কি করব, আমি কি ভুল করে ফেলছি কিনা সেটাও আমি বুঝতে পারছি না। এদিকে তখনই কমলিনী বলে, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে কি করে হবে? আমরা তো আর বেশি দিন থাকবো না, আমরা কবে চলে যাই তার কোনো ঠিক ঠিকানা নেই, তোকেই কিন্তু সন্তানকে মানুষ করতে হবে। হয়তোবা তুই সন্তানের পরিচয় দিতে পারবি না, কিন্তু তোর কাছাকাছি থাকলে তোর মনটাও তো ছটফট করবে না, তোর মনটাও শান্ত থাকবে।
আর হ্যাঁ, তুই একদম ঘাবড়াবি না, দেখবি সব কিছুই ভালো হবে। তখনই আবার মিঠি বলে, আমার আমার এখনও ভয় করছে। কৃষাণুর কাছ থেকে আমি অনেক কিছু লুকিয়ে ফেলছি। কৃষাণু এবং আমার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। কৃষাণু আমাকে ভুল বুঝতে শুরু করলো না তো? তো বন্ধুরা, কী হবে আগামীতে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান।